রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তার রহস্য মৃত্যু, এবং এই রহস্য মৃত্যু একাধিক প্রশ্ন তুলে দিল। কি প্রশ্ন তুলে দিল? এই প্রশ্ন অনেকগুলো উঠছে, যার উত্তর আমরা খোঁজার চেষ্টা করব, কারণ সুইসাইড নোট পাওয়া গেছে। পুলিশের তদন্তে কি উঠে আসছে আমরা জানবো। কিন্তু আজ সকালে রামপুরহাটে তার বাড়ির যে পার্টি অফিস, সেই পার্টি অফিস থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়, সঙ্গে সুইসাইড নোট ছিল, যা জানা যাচ্ছে ছত্রে ছত্রে অবসাদ। কিন্তু এই আশিস বন্দ্যোপাধ্যায়, যিনি 5 বারের বিধায়ক, সঙ্গে রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার, অর্থাৎ ডেপুটি স্পিকারের দায়িত্ব সামলেছেন, এছাড়াও একাধিক দায়িত্ব সামলেছেন। অক্ষয় রয়েছে আমার সঙ্গে, অক্ষয়ের কাছ থেকে আগে জানতে চাইবো। অক্ষয়, 7 সকালে প্রাক্তন ডেপুটি স্পিকার রাজ্যের আশিস বন্দ্যোপাধ্যায়, যিনি 5 বারের বিধায়ক, একাধিক দায়িত্ব সামলেছেন এবং ধ্রুব সাহার বিপক্ষে দাঁড়িয়ে হেরে গিয়েছেন এবার বিধানসভা নির্বাচনে। সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি জানা যাচ্ছে তার মৃত্যুর ঠিক কারণ কি? দেখো, কিছুক্ষণ আগেই বীরভূম পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করেন এবং পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি এবং বীরভূম পুলিশ সুপার যেটা জানালেন আমাদের, যে আজ সকালবেলা তার যে বাড়ির যে দলীয় কার্যালয় ছিল, সেই দলীয় কার্যালয়ে 2টি দরজা বন্ধ ছিল ভিতর থেকে, এবং পরিবারের সদস্যরা যখন বুঝতে পারেন যে ভিতরে আশিস বন্দ্যোপাধ্যায় তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় আছে, তারপর খবর দেওয়া হয় পুলিশকে, এবং পুলিশ সেই দরজা ভেঙে তারপর ভিতরে ঢোকে এবং সেখানে তার মৃতদেহ উদ্ধার হয়েছে, এবং মৃতদেহর পাশ থেকে একটি সুসাইড নোটও উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান যে এটি আত্মহত্যা হতে পারে, তবে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের পর সেটি স্পষ্টভাবে সেটা জানা যাবে। তবে পুলিশ সুপার তিনি যেটা জানাচ্ছেন যে প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি আত্মহত্যা, এবং সুসাইড নোটে উল্লেখ করেছেন প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় যে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এবং তিনি কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত নয়, এবং তার পরিবারের সদস্যরা যাতে কোনো রকম রাজনীতিতে না আসে, এবং তার জীবনে যে রাজনীতিতে আসায় ভুল সিদ্ধান্ত হয়েছে তেমনটাই উল্লেখ করেছেন সেই সুসাইড নোটে। এবং এই মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়তেই তার যারা ছাত্রছাত্রী ছিল এবং তার যারা কর্মী ছিল প্রত্যেকেই বিশ্বাস করতে পারছেন না যে যিনি 5 বারের বিধায়ক ছিলেন, 2001 সাল থেকে টানা বিধায়ক ছিলেন রামপুরহাট বিধানসভার, পাশাপাশি তিনি রামপুরহাট কলেজের অধ্যাপক ছিলেন, দীর্ঘদিন থেকে অধ্যাপক রামপুরহাট কলেজে তিনি ছিলেন, এবং তার প্রচুর ছাত্রছাত্রী আছে, এবং তৃণমূলের আমলে সে রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার, এবং তিনি কৃষি মন্ত্রী ছিলেন এবং একাধিক মন্ত্রিত্ব তিনি সামলেছেন তৃণমূল সরকারের আমলে, এবং রাজ্যের শাসক দল বদলের রাজ্যে পালা বদলের পর বিজেপি সরকার এসেছে। তারপর তারাপীঠ রামপুরহাট উন্নয়ন যে পর্ষদ, সেই উন্নয়ন পর্ষদের দুর্নীতি হয়েছে তেমনটাই দাবি করেছিলেন বিজেপি নেতৃত্ব, এবং সেই উন্নয়ন পর্ষদের আশিস বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান ছিলেন 2015 সাল থেকে। যদিও সুসাইড নোটে তিনি উল্লেখ করেছেন যে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদে তিনি চেয়ারম্যান ছিলেন, ঠিক কথা, কিন্তু তিনি কোনো রকম কিছু দেখতেন না, বা তার কোনো চেক পাওয়ার ছিল না, বা টেন্ডার কমিটিতে তিনি ছিলেন না, কোনো দুর্নীতির সাথে তিনি যুক্ত ছিলেন না, তেমনটাই উল্লেখ করেছেন। বেশ অক্ষয়, সঙ্গে থাকো। আত্মহত্যা না অন্য কিছু, প্রাক্তন ডেপুটি স্পিকারের মৃত্যু তদন্তে পুলিশ। সুইসাইড নোটে বলছিলাম আপনাদের যে ছত্রে ছত্রে ইঙ্গিত রয়েছে অবসাদের। রাজনীতিতে ছিলেন তবে দুর্নীতিতে নয়, সুইসাইড নোটে তিনি দাবিও করেছেন। হারের পর বারবার অপমানেই চরম ফয়সালা, তৃণমূলের একাংশের বিরুদ্ধেই পরিবারও সরব। যারা এসছেন তারা দেখবেন কি লিখে গিয়েছেন। রাত্রির 12টা পর্যন্ত আমরা বসে একসাথে সব ভাই সবাই গল্প করেছি, গোটা ফ্যামিলি ছিল সেখানে উপস্থিত। কিছু বোঝা যায়নি, উঠে গেলেন, ভাত খেতে গেলেন, নিজেই দরজা বন্ধ করলো। সকালবেলাতেই শুনছি এই ইনসিডেন্ট ঘটে গেল। হতে পারে সেগুলো ফেসবুকে বা এতে ঘোরাঘুরি করে তো অনেক সময়, সেগুলো হয়তো দেখে, সেটা থেকে হয়তো মনের মধ্যে বিরাট একটা আঘাত পেয়েছে, যে জীবনে কোনোদিন একটু অন্যায় করেনি, যে কোনোদিন কারোর একটা ক্ষতি করেনি, কারোর কাছে এক কাপ চা পর্যন্ত কোনোদিন খায়নি, সেই ব্যক্তির নামে যদি কেউ কিছু বলে, একটা মানসিক আঘাত থেকে হতে পারে। আশিস বন্দ্যোপাধ্যায়ের যে সুইসাইড নোট, সেই সুইসাইড নোটে চক্রান্তের অভিযোগ রয়েছে।
কিন্তু এই চক্রান্ত কিসের চক্রান্ত, কেন এই চক্রান্তের অভিযোগ আবিরের কাছ থেকে একটু জানবো। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, ঠিক কি কারণে আশিস বাবু তার সুইসাইড নোটে এই চক্রান্তের কথা লিখলেন, চক্রান্তের অভিযোগ করলেন, কেন? দেখো, প্রথমত হচ্ছে যে আশিস বন্দ্যোপাধ্যায় এমনই একজন রাজনীতিবিদ যাকে সমস্ত রাজনৈতিক দলের সদস্যরাই বলে থাকেন যে এখনকার সময়ে দাঁড়িয়ে অত্যন্ত বিরল। নিজের যে বিধানসভা এলাকা ছিল সেটা শুধু নয়, তিনি যেহেতু মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন, ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব সামলেছেন, তাকে যারা খুব কাছ থেকে দেখেছেন, 5 বারের বিধায়ক তিনি, তারাও বলেন যে কারুর সঙ্গে কোনোদিন উচ্চস্বরে কেউ কথা বলতে তাকে দেখেননি। এমনকি তিনি যে আচরণগুলি করতেন এবং প্রত্যেকের সঙ্গে তার যে শিক্ষক সুলভ মনোভাব সেটা নিয়ে তিনি কথা বলতেন। গত 21শে জুলাই চলতি বছরই আমরা দেখেছি তিনি যখন কলকাতাতে 21শে জুলাই সমাবেশে যোগ দিতে আসছিলেন, সেই সময় শক্তিগড়ে দাঁড়িয়ে তাকে যেভাবে অপমানের শিকার হতে হয় তা নিয়ে তার মধ্যে একটা মানসিক ক্ষোভ বা অভিমান সেটা তৈরি হয়েছিল। এরই মধ্যে দাঁড়িয়ে তিনি যেহেতু টিআরডি এর দায়িত্বপ্রাপ্ত ছিলেন, দীর্ঘদিন ধরে তিনি সামলেছেন, এবং তুমি জানো যে গত বছরের শেষের সময় থেকেই টিআরডি নিয়ে নানা ধরনের অভিযোগ বিভিন্ন সময় ধরে উঠতে শুরু করে। তিনি এই ঘটনাগুলির সঙ্গে জড়িত নন এমন তার ঘনিষ্ঠরা জানাচ্ছেন, রাজনীতিবিদদের একটা বড় অংশ জানাচ্ছেন, ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ দাবি করছে। কিন্তু যে অভিযোগগুলো উঠছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অনেক সময় সামাজিক মাধ্যমে বা বিভিন্ন রাজনৈতিক কারণে তাকে যে ধরনের নানা ধরনের কথার শিকার হতে হচ্ছে, যে ধরনের বাক্যবান তাকে শুনতে হচ্ছে, তাতে তিনি কিছুটা অস্বস্তির মধ্যে পড়েছিলেন। এবং অনেকেই বলছেন তার মতো একজন মানুষ যিনি দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, শিক্ষক হিসেবে তার জনপ্রিয়তা যথেষ্ট ছিল, তার পক্ষে মেনে নেওয়াটা যথেষ্ট সমস্যার বা মেনে নেওয়াটা কঠিন ছিল। তো সেই কারণগুলো তার মনের মধ্যে জমা বাঁধতে শুরু করে দেয় এবং সেটার একটি কারণ হিসেবে বলা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে তিনি টিআরডি এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বপূর্ণ পদে থাকলেও তিনি নিজেও তার যে নোট, যেহেতু তদন্ত করে দেখা হচ্ছে যে সুইসাইড নোটের ব্যাপার যেটা বলা হচ্ছে বলে, সেখানে উল্লেখও করেছেন যে তার চেকে সই করার কোনো ক্ষমতা ছিল না, টেন্ডার ডাকার তার কোনো ক্ষমতা ছিল না, শুধু জেনারেল মিটিং হলে তিনি সেখানে চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকতে পারতেন। ফলে কোথাও গিয়ে তার দিকে যে আঙুল তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল সেটা যথাযথভাবে নয়, এবং তিনি তার নিজের এলাকা নিয়ে যতটা সম্ভব তিনি থাকতেন, তিনি সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলতেন, ছাত্রছাত্রীদেরকে নিয়ে মেতে থাকতেন, এবং তিনি মন্ত্রী হিসাবে পরবর্তী সময় ডেপুটি স্পিকার হিসাবে বিধানসভা বা তার দপ্তরের কাজকর্ম নিয়ে পরিচালনা করতেন। ফলে যে অভিযোগগুলো উঠে আসছিল সেই অভিযোগের সঙ্গে তার কোনো সরাসরি সংযোগ নেই এমনটাই উল্লেখ করা হয়েছে। তুমি জানো যে নির্বাচনের ফল প্রকাশের পর টিআরডি এর যে অফিস সেটা বেশ কয়েকদিন তালাবন্ধ অবস্থায় থাকে। পরবর্তী সময় হচ্ছে নগরায়ণ দপ্তরের তরফ থেকে অডিট টিম গোটা ঘটনা তদন্ত শুরু করে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়েও বিভিন্ন বিষয় নিয়ে যেহেতু তিনি চেয়ারম্যান ছিলেন অনেকেই তার দিকে আঙুল তুলে দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তার মতো ব্যক্তি, তোমাকে আমি শুরুতেই বলছিলাম যে সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিরাই মনে করেন তিনি বর্তমান রাজনীতিতে বিরল একজন মানুষ, তার পক্ষে এইটা মেনে নেওয়াটা অত্যন্ত কঠিন ছিল। ফলে সেদিক থেকে দেখতে গেলেই তিনি এই ধরনের একটা কঠিন সিদ্ধান্ত বেছে নিয়েছেন, এবং এই চক্রান্তের কথা তিনি তার কার্যত যে শেষ চিঠি সেখানেও তিনি উল্লেখ করে দিয়ে গেলেন।